আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর হ্যাঁ, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনারা এতক্ষণে ভিডিওর থাম্বনেল দেখে বুঝে গেছেন আজকের আলোচনার বিষয় কী। তাই চলুন আমরা চলে যাই মূল আলোচনায়। আপনারা দেখতে পাচ্ছেন আমি এক্সেল শিটের ভিতরে অবস্থান করছি। যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক্সেল শিটের একটা হোম পেজ। এখানে আমি আগে থেকে কিছু কাজ করে রেখেছি সময় বাঁচানোর জন্য। তাহলে আমরা প্রথমেই দেখে নেব এক্সেল শিটের বেসিক্যালি পরিচয়টা। আমি একটু স্ক্রিনশট দিয়ে দেখানোর চেষ্টা করছি। প্রথমে আমি একটা স্ক্রিনশট নিয়ে নিলাম। তারপর এখানে যেটা দেখতে পাচ্ছেন, আমরা এখানে যে বিষয়টা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার। এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে টাইটেল বার, এটুকু হচ্ছে মেনু বার, এটুকু হচ্ছে সাব মেনু, অর্থাৎ হোম মেনুর অধীনে এই কয়টা সাব মেনু রয়েছে, এরকম প্রত্যেকটা মেনুর অধীনেই অসংখ্য সাব মেনু রয়েছে। তারপরে এটা হলো ফর্মুলা বার। তারপরে এখান থেকে এটুকু হচ্ছে আমাদের ওয়ার্কিং এরিয়া। ওয়ার্কিং এরিয়া নিচে দেখতে পাচ্ছি আমরা এখানে শিট 1। ইচ্ছা করলে এরকম অসংখ্য শিট এখানে ওপেন করা যায়। এই ছিল ওয়ার্কিং এরিয়া। তারপরে আমরা যদি আরেকটি বিষয় দেখি, যেমন এখানে অসংখ্য ছোট ছোট ঘর দেখা যাচ্ছে। সাপোজ এই যে একটা ঘর, এই যে একটা ঘর, এইটা একটা ঘর, হ্যাঁ, এরকম কিন্তু অসংখ্য ছোট ছোট ঘর রয়েছে। এই যে ছোট ছোট ঘরগুলো রয়েছে প্রত্যেকটাই কিন্তু এক একটা শেল, প্রত্যেকটাই কিন্তু এক একটা শেল। আর এই যে দেখা যাচ্ছে এখানে সি, তারপরে এখানে আছে ডি, এরকমভাবে আছে ই এফ জি, প্রত্যেকটা এক একটা কলাম। আর এদিক দিয়ে হচ্ছে এই যে যেমন ধরুন 1, তারপরে এরকম 2, এটা প্রত্যেকটা হচ্ছে এক একটা রো। এগুলাকে বলা হয় রো, অর্থাৎ এ বি সি ডি এগুলো হচ্ছে কলাম। 1 2 3 4 5 এই প্রত্যেকটা হচ্ছে একটা রো। এবং এই যে ছোটো ছোটো ঘরগুলো এটা হচ্ছে প্রত্যেকটা এক একটা শেল। হ্যাঁ, অবশ্যই আপনাদের মনে রাখা উচিত প্রত্যেকটা ওয়ার্কশিটের মধ্যে কিন্তু 256টি কলাম থাকে, অর্থাৎ 65,536টি রো কিন্তু এক একটা শিটে থাকে, এবং কলাম থাকে কয়টা? 256টা। যাই হোক, এই ছিল এক্সেল শিটের প্রাথমিক পরিচিতি। এখন আমরা এক্সেল শিটের ভিতরে কীভাবে কাজ করতে হয় সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। প্রথমে আমি একটা টেক্সট নিয়ে আলোচনা করব। দেখুন, এই কলামের ভিতরে রোল নাম্বার লিখেছি। রোল নাম্বারের আগে কিন্তু একের আগে দুইটা শূন্য, দুইয়ের আগে দুইটা শূন্য অ্যাড করেছে। এটা কীভাবে সম্ভব, কীভাবে করেছে? আসলে আপনি চাইলেই কিন্তু এখানে এরকম লিখতে পারবেন না। দেখুন, আমি 001 লিখলাম, নিচের করে গেলাম, জিরোগুলো অদৃশ্য হয়ে গেছে। 002 লিখলাম, নিচের করে গেলাম, জিরোগুলো কিন্তু অদৃশ্য হয়ে গেছে। কিন্তু আমার প্রশ্ন হলো এখানে এই জিরোগুলো কীভাবে আসলো? বিভিন্নভাবে এই জিরোগুলো এখানে অ্যাড করা যায়। এর জন্য আমাদের যে কাজটা করতে হয়, এই কলামটাকে আমরা সিলেক্ট করব। তারপরে আমরা জাস্ট কিবোর্ড থেকে ক্লিক করব, Ctrl+1। ক্লিক করার পর আমরা চলে যাব কাস্টম। এখানে দেখুন, এখান থেকে যদি আমি দুইটা জিরো আছে, তো আমি 3টা জিরো ব্যবহার করব। তাহলে টোটাল দিলাম 4টা জিরো, 100। দেখুন, একটা করে জিরো কিন্তু প্রত্যেকটা সংখ্যার আগে অ্যাড হয়ে গেছে। যাই হোক, এখন আমরা দেখব, এখানে কিন্তু দেখতে পাচ্ছি এই ঘরগুলোর মধ্যে বর্ডার রয়েছে, এই ঘরগুলোর মধ্যে বর্ডার নেই। তো এগুলো কীভাবে করা যায়? তাহলে আমরা এই কাজটা করতে চাইলে আমরা প্রথমে মাউসের মাধ্যমে ড্র্যাগ করে সিলেক্ট করে নিব। সিলেক্ট করলাম। এখন দেখুন, হোম মেনুর অধীনে আমরা এখানে যাব। তারপর আমি যদি নো বর্ডার করে দিই, সবগুলো ঘর কিন্তু চলে গেছে। এখন যদি আবার আনতে চাই, তাহলে আবার এখানে যাব, ড্রপডাউনে ক্লিক করব, অল বর্ডার, এখানে ক্লিক করব, প্রত্যেকটাই অল বর্ডার হয়ে গেল।
টেবিল ম্যানেজমেন্টে আমাদের অনেক সময় প্রয়োজন হয়, যেমন 2-3টা রো একসাথে করার প্রয়োজন, সেলকে একসাথে করব। 4টা সেলকে সিলেক্ট করলাম, তারপরে জাস্ট ক্লিক করব এখানে মার্জ এন্ড সেন্টার। দেখুন সবকটা সেল কিন্তু একটা সেলে পরিবর্তন হয়ে গেছে। এখন যদি সাপোজ আমার এই কলামটা মার্জ করার প্রয়োজন হয়, মার্জ করব, জাস্ট ক্লিক করব মার্জ সেল। প্রত্যেকটা ঘর কিন্তু এখানে মুছে গেছে, অর্থাৎ একটা ঘর হয়ে গেছে। এই কাজটা আমরা ইচ্ছা করলে প্রয়োজনে কিন্তু খুব সহজেই করে নিতে পারি। এখন যদি এই ঘরে আমি টেক্সট ইনসার্ট করি, সাপোজ লিখি আমি এখানে লিখলাম, অনেক সময় টিফিন লিখলাম না, আবার একটা নাম, যে কোনো একটা নাম লিখি, আমরা লিখলাম শফিক, কিন্তু লেখাটা দেখুন একদম নিচে চলে গেছে। ইচ্ছা করলে এটাকে আমরা উপরে নিয়ে আসতে পারি, একদম উপরে নিয়ে আসতে পারি, ভিডিওতে নিয়ে আসতে পারি। ইচ্ছা করলে আমরা এটাকে আরেকটা কাজ করতে পারি, যেটা হচ্ছে আমরা আরেকটা কাজ করতে পারি। ওরিয়েন্টেশনে যদি যাই, এই দেখুন এরকমভাবে আমরা কী করতে পারি, টেক্সটটাকে আমরা সাজিয়ে নিতে পারি। ইচ্ছা করলে আরও কোনো ডিজাইন করতে পারি, যেমন ধরুন এরকম করা যেতে পারে। এখান থেকে ইচ্ছা করলে আপনি যে কোনো ডিজাইন করে নিতে পারবেন। আমি এরকম রাখলাম। এই ডিজাইনটা কিন্তু আমাদের প্রায়ই প্রয়োজন হয়, যেমন ছোট্ট একটা ঘর অনেক বড় একটা ওয়ার্ড লিখতে গিয়ে কিন্তু আমরা সমস্যায় পড়া যায়। এই জন্য আমরা এটাকে এরকম কী করতে পারি, কাস্টমাইজ করে বা সাজিয়ে দিতে পারি। তাহলে টেবিলে কিন্তু আরও বেশ কিছু কাজ আমাদের করার প্রয়োজন হয়। সেই কাজগুলো ধরো, এই কলামটাকে একটু বাড়াবো, একটা কলামকে একটু ছোটো করব, এটা আমরা কীভাবে করতে পারি। জাস্ট আমরা এই যে দেখুন এখানে যাওয়ার পরে কিন্তু মাউসটা পরিবর্তন হয়ে গেছে। তো এখানে ধরে আমরা টান দিলে কিন্তু এটা বড় হবে, ছোটো হবে, বড় হবে, ছোটো হবে। আমরা ইচ্ছা করলে বড় ছোটো আপনার প্রয়োজন মতো এখানে টেনে ধরে করতে পারেন। তদ্রুপ ফ্লোটাকেও কিন্তু আপনি টেনে বড় ছোটো করতে পারেন, এরকম এখানে ধরে বড় ছোটো করতে পারেন। আরেকভাবে বড় ছোটো করা যায়, সাপোজ আমি এই 3টা কলামকে একটু বড় করব, 3টা কলামকে সিলেক্ট করলাম, তারপরে চলে যাব ফরম্যাটে, ফরম্যাট থেকে কলাম হোয়াইট, এখানে আমি একটা সংখ্যা বসিয়ে দেব, জাস্ট আমি বসিয়ে দিলাম 10, জাস্ট ওকে ক্লিক করলাম। দেখুন এই 3টা কলাম 4টে কলামে কিন্তু একটু বড় হয়ে গেছে। এভাবে কিন্তু আমরা যে কোনো কলামকে বড় এবং ছোটো করতে পারি। ঠিক আছে, তারপরে একটা জিনিস খেয়াল করছেন, আমি যখন এই লেখাটাকে একটু ডার্ক করছি, তখন কিন্তু আমাদের হেডলাইনটা অদৃশ্য হয়ে যাচ্ছে। হেডলাইনটা কী হচ্ছে, অদৃশ্য হয়ে যাচ্ছে, অদৃশ্য হয়ে যাচ্ছে। এটা কীভাবে আমরা এখানে দৃশ্যমান করতে পারি, এই কাজটা যদি করতে চান তাহলে চলে যাব আমরা ভিউ থেকে আমরা এখানে ফ্রিজ ফ্যান্সে একটা ক্লিক করব, তারপরে জাস্ট এখানে ক্লিক করব মাঝখানেরটায়, অর্থাৎ ফ্রিজ টপ রো ক্লিক করলাম। দেখুন এখন কিন্তু আমাদের হেডারটা কী হচ্ছে না, হেড রোটা অদৃশ্য হচ্ছে না, এটা সবসময় দৃশ্যমান থাকছে। অনেক সময় দেখা যায় এখানে শত শত রো থাকে এবং এই রোগুলোতে তথ্য এন্ট্রি করতে হয়, তখন হেড অফ রোটা যদি না থাকে তাহলে আমরা বুঝতে পারি না অনেক সময় কোন করে কোন বিষয়টা রয়েছে, কোন কলামে কোন বিষয়টা রয়েছে, বুঝতে অসুবিধা হয়। এই জন্য কি আমাদের এই টপ রোটা যদি আমাদের দৃশ্যমান থাকে তাহলে আমাদের কাজ করতে অনেক সুবিধা হয়। তদ্রুপ আমরা এইরকমভাবে কিন্তু আমরা ইচ্ছা করলে এরকম এটাকেও কিন্তু আমরা করতে পারি। যাই হোক, সেমভাবে এই কাজটাও কিন্তু করা যায়। তো আজকে আমরা মোটামুটি বেশ কয়েকটা বিষয় দেখে নিলাম, আশা করি আপনাদের উপকারে আসবে। তবে হ্যাঁ, একটি কথা না বললেই নয়, আমার এই ভিডিওটা কিন্তু শুধুমাত্র বিগিনার্সদের জন্য, অর্থাৎ যারা কাজ শিখতে যাচ্ছেন, প্রথমে হাঁটি হাঁটি পা পা করে যারা কাজ শিখতে চলেছেন তাদের জন্য আমার এই ভিডিওটা। আর যারা এক্সেল সম্পর্কে অভিজ্ঞ আছেন তাদের জন্য মূলত আমার এই ভিডিওটা নয়। তারা চাইলে আপনারা বেরিয়ে যেতে পারেন, অর্থাৎ ভিডিওটা স্কিপ করে চলে যেতে পারেন, আপনাদের ভিডিওটা না দেখলেও চলবে। যাই হোক বন্ধুরা, আমরা যে বিষয়টা যেখানে ছিলাম আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আমি কিছু শিক্ষার্থীর রোল নাম্বার লিখেছি, নাম লিখেছি, তারপরে এখানে কিন্তু কিছু বিষয়ের নাম কিন্তু আমি এখানে লিখে রেখেছি। আমি এখানে একটা পূর্ণাঙ্গ রেজাল্ট শিট আপনাদেরকে তৈরি করে দেখাবো, সম্পূর্ণ ডিজিটালাইজ সিস্টেম।
অর্থাৎ জিপিএর ভিত্তিতে কীভাবে আমরা একটা চমৎকার রেজাল্ট শিট তৈরি করতে পারি সেই বিষয়টাই কিন্তু আমরা এখানে শিখব। যাই হোক, আমরা ধীরে ধীরে প্রত্যেকটা বিষয় আমরা শেষ করার চেষ্টা করব এবং আমি আস্তে আস্তে আপনাদেরকে নিয়ে কী করব, অ্যাডভান্স লেভেলে কিছু কাজ শিখব। আশা করি সবাই সাথে থাকবেন। আর যারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখেছেন এই পর্যন্ত আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, যদি আমার ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগে থাকে বা ন্যূনতম আমি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই নিচের সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করতে বলবেন না কিন্তু। ধন্যবাদ সবাইকে, বাই বাই।